রিমান্ডে মেজর জিয়ার ঘাতক মুজাফফরের দেওয়া তথ্যের ভিত্তিতে কিন্তু গ্রেফতার করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো রাজনৈতিক অঙ্গনে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নেপথ্যের কুশীলবদের মেজর মুজাফফর তার যেই বাসার যে লোকেশন যেখান থেকে ধরা হয়েছে তাকে, সেখান থেকে তারেক রহমান যেই বাসায় গুলশানে ছিলেন খুব বেশি দূরত্ব না, এত কাছাকাছি তার বাবার হোটেলই তার পাশে ছিল। কিভাবে ছিল এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার। সেনাবাহিনীর রিমান্ডে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন মেজর মুজাফফর। অবশেষে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসামিদের শাস্তি হতে চলেছে। এর সঙ্গে রয়ের এজেন্টও জড়িত, বাংলাদেশের কিছু প্রভাবশালী নেতাও জড়িত। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘাতক মুজাফফর হোসেন আজ রিমান্ডে যে তথ্য দিয়েছে দর্শক, যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, সেটা শুনলে আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। যে মেজর জিয়ার আশপাশে যারা ছিল, বিএনপির আশপাশের যে নেতাকর্মীরা ছিল, তাদের ইন্ধনেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সে সময় এই মুজাফফরের মতো কিছু বিপদগামী সেনা কর্মকর্তাদের দিয়ে জিয়াউর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ জিয়াউর রহমান যে পরিকল্পনার মাধ্যমে জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সে মাস্টার প্ল্যানটা কিন্তু দর্শক জিয়াউর রহমানের খোদ নিজের দলের ভিতরের নেতাকর্মীদের দিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল। যেটাই কিন্তু দর্শক রিমান্ডে একেবারে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এই মুজাফফর হোসেন। দীর্ঘ প্রায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া এই মুজাফফর হোসেন দর্শক যে চাঞ্চল্যকর তথ্যগুলি দিয়েছে, সেটা শুনলে দর্শক আপনার রীতিমতো মাথা ঘুরে যাবে। কারণ খুব বিএনপি নেতাকর্মীদের ইন্ধনেই কিন্তু প্রেসিডেন্ট জিয়াকে কিন্তু সে সময় চট্টগ্রাম সার্কিট হাউসের দর্শক দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই গোপন তথ্যটি নিয়ে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের জন্য সাজিয়েছি, যেটা এখনই আপনাদের একেবারে বিস্তারিত প্রমাণ সহ দেখানো হবে। তার জন্য আপনাকে ধৈর্য ধরে একেবারে শেষ পর্যন্ত রিপোর্টটি কন্টিনিউ করতে হবে। তবেই কিন্তু আজকের রিপোর্টে যে গোপন তথ্যগুলি রয়েছে দর্শক, সেটা আপনারা ভালো করে জানতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, যেখানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক, তাহলে চলুন আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী, একমাত্র অভিযুক্ত ব্যক্তি যিনি জীবিত আছেন, তিনি শেষ ব্যক্তি মুজাফফর। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিশ্বাস করি এটার সুষ্ঠু তদন্ত এবং বাংলাদেশের মানুষ যে ইতিহাস এতদিন ধরে জানেন না, সেই ইতিহাস জানতে পারবে। তবে কিছু আশঙ্কাও আছে। প্রথম কথা হচ্ছে, মেজর মুজাফফর বনানী ডিওএইচএস এর ভেতরে তিনি এতদিন ধরে ছিলেন। গত 2 বছর অন্তত শেখ হাসিনা তো নাই। এই যে 2 বছর, এই 2 বছরেও বাংলাদেশে গোয়েন্দা সংস্থা ছিল। তাহলে গেল 2 বছর সেই গোয়েন্দা সংস্থার প্রধান যারা ছিলেন তারা কি করেছেন? তারা কেন তাকে ধরেন নাই? তার যেই বাসার যে লোকেশন যেখান থেকে ধরা হয়েছে তাকে, সেখান থেকে তারেক রহমান যে বাসায় গুলশানে ছিলেন খুব বেশি দূরত্ব না, এত কাছাকাছি তার বাবার হোটেলই তার পাশে ছিল। কিভাবে ছিল এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার। আমরা এটার জন্য সেনা প্রধান যিনি আছেন, যেহেতু বিষয়টা ডিওএইচএস এর ভেতরে, এটার জন্য সেনা প্রধানকে জিজ্ঞাসাবাদ করা দরকার। আমার কাছে থাকা যে তথ্য, তিনি কলকাতায় আপনার 1981 সালে তিনি চলে যাওয়ার পর 96 পর্যন্ত তিনি ভারতে ছিলেন, এবং 96 পর্যন্ত ভারতে থাকাকালীন তিনি 2টা নাম ব্যবহার করেছেন, একটা বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। এই 2 নামে তিনি বাংলাদেশে আসা যাওয়া করেছেন। এরপরে 96 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারত তাকে বাংলাদেশে দিয়ে দেয়, যাও তুমি, আর কোনো সমস্যা নেই। সে দিব্যি বাংলাদেশে থেকেছে, খেয়েছে, কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত। 5 তারিখের পরের 2 বছরও তিনি বাংলাদেশে থাকলো। এই মুহূর্তে সিআইডি প্রধান, ডিজিএফআই প্রধান, ডিবি প্রধান, সবাইকে ধন্যবাদ যে তারা তাকে শেষ পর্যন্ত ধরেছে। এখন তার বিচার, এই বিচারটা আমি মনে করি না এত সহজ হবে করাটা। কারণ হচ্ছে তিনি এই পিলখানা হত্যা আপনার ডক্টর ইউনূসের সময়ে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন হলো, সেটা তদন্ত করলো, রিপোর্টটা প্রকাশ করতে দেওয়া হলো না, সেই রিপোর্ট অনুযায়ী কোনো কাজও করতে দেওয়া হয়নি। কারণ কি? কারণ হচ্ছে ভারত পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আজকে মুজাফফর যে কাণ্ডের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে ভারত সরাসরি জড়িত ছিল। এই কারণে তাকে এই বিচার করা এত সহজ হবে না।
জেনারেল এরশাদ তিনি জেনারেল মঞ্জুকে তার সময় খুব তড়িঘড়ি করে তারপর জেনারেল মঞ্জুকে হত্যা করা হলো। কারণ কি, জেনারেল মঞ্জু সবকিছু জানতেন, কিভাবে কি হয়েছে সেটার সাথেও ভারত জড়িত, তার হত্যার সাথেও ভারত জড়িত। অতএব এই ভারত জড়িত থাকার যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে ফাইন্ড আউট করতে গেলে নানান ধরনের সমস্যা আসবে। এখন আমরা শুনছি যে মুজাফফরকে সম্ভবত তাকে 24 ডিভিশনে পাঠানো হচ্ছে, কারণ 24 পদাতিক ডিভিশনে সে কর্মরত ছিল, এই জন্য তাকে সেখানে নিয়ে তারপরে কোর্ট মার্শাল করতে হবে, সেনা আইনে বিচার হইতে হবে। সেনা আইনে বিচার হইলে কি হবে, তাহলে আপনি বিদ্রোহের জন্য বিচার করবেন। কিন্তু এটা শুধু একটা বিদ্রোহের ঘটনা না, এটার সাথে বাংলাদেশের অনেক ইতিহাস জড়িত। তাকে রেখে আমি মনে করি যে আপনার একটা স্বাধীন একটা কমিটি তৈরি করা দরকার, যেটা একদম সার্বজনীন একটা কমিটি হবে। এটা করে তারপরে তাকে দিয়ে ইতিহাসের কোন কোন জায়গায় কোন কোন ঘটনার সাথে সে জড়িত, ভারত কিভাবে কেন তাদেরকে দিয়ে জিয়াউর রহমানকে হত্যিয়েছিল, এরপরে কি ঘটেছিল, মঞ্জুকে কিভাবে হত্যা করা হলো, কেন হত্যা করা হলো, এরশাদের সাথে এতদিন ভারতের কি কি ডিল ছিল, এরশাদকে দিয়ে কি কি করানো হয়েছে, এই পুরো ইতিহাস তাকে দিয়ে খুঁজে বের করা সম্ভব। যে কারণে এই ঘটনাটা শুধুমাত্র জিয়াউর রহমান হত্যাকাণ্ড কিংবা ওই সেনা বিদ্রোহ হয়েছিল ওই দিন 30শে মে, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এটার জন্য আমি মনে করি তারেক রহমানকে আরো বেশি কি বলবো যে দায়িত্বশীল এবং সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। আজকে সকালে দেখলাম যে তারেক রহমান আমার দেশ পত্রিকা একটা নিউজ করেছে, সেখানে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তারেক রহমান ভারত সফরে যাচ্ছে না। আমার জন্য আজকের দিনের সবচাইতে সুন্দর, সবচেয়ে খুশির খবর হচ্ছে এটা। তারেক রহমান যদি ভারতে না যায়, এটা বাংলাদেশের জন্য, তারেক রহমান না বাংলাদেশের জন্য যেই জায়গায় ভারতকে প্রয়োজন আছে তার অল্টারনেটিভ রাস্তা খুঁজে বের করা দরকার এবং ভারতের সাথে সর্বোচ্চ সংকীর্ণতা দেখানো দরকার। তারেক রহমান যাবে না, এটাও আমার কাছে খুবই সুখবর, এই দেশের জন্য একটা ভালো খবর। তো তারেক রহমান ভারতের সাথে করছে, মুজাফফরকে ধরেছে, 111-এর কুশীলব অনেককে ধরেছে। তার কাছে অনুরোধ থাকবে বিডিআর এর পিলখানাকে কেন্দ্র করে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা এবং যে নিরীহ বিডিআর সদস্যরা এখনো পর্যন্ত জেলখানায় আছে, প্রায় 450 মানুষ, তাদেরকে বের করে দেয়া। তাদের একটা বেঞ্চ গঠন করার জন্য তাদের শুনানি করা যাচ্ছে না। অতএব সরকারের কাছে অনুরোধ থাকবে বেঞ্চটা দ্রুত গঠন করে তাদের শুনানির ব্যবস্থা করে তাদেরকে ছেড়ে দেয়া। ভারতের সাথে আমাদের এই পর্যন্ত 1971 সালের আগ থেকে এই পর্যন্ত কি ঘটনা, কিভাবে এই যে মেজর মুজাফফর, সে নিজে ছিল আপনার রক্ষী বাহিনীর সদস্য ছিল, সে রক্ষী বাহিনীর প্রথম কমিশন পাওয়া অফিসার, সে রয়ের সদস্য ছিল। সো এই মেজর জেনারেল মঞ্জুরকে কেন হত্যা হইলো, এরশাদের সাথে কি ছিল, সব বিষয়গুলো একদম 71 থেকে এই পর্যন্ত সব জিনিসগুলো আমার মনে হয় এই জাতির সামনে তুলে ধরা উচিত। তো সেটা আমার বিশ্বাস যে তার বিচার প্রক্রিয়াটার মধ্য দিয়ে এই জাতি সেই ঘটনাগুলো জানবে এবং ভারতের মুখোশ আরো একবার তারেক রহমান এই জাতির সামনে প্রকাশ করবে। স্পষ্টভাবে দেখা যায় যে এই পরিকল্পনাটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। সুতরাং যারা জড়িত ছিল তাদেরকে রক্ষা করারও একটা ব্যাপার ছিল যারা পরিকল্পনা করেছিল, এবং সেজন্যই মেজর মুজাফফর ভারতে যাওয়ার পরে উনি ভালোভাবেই আশ্রয় পান এবং যতটুকু জানা যাচ্ছে যে সে দেশের গোয়েন্দা সংস্থার ছত্রছায়াতেই উনি ছিলেন। তার কারণ বাংলাদেশ থেকে একজন রাষ্ট্রপতিকে হত্যা করে এই দেশে গিয়ে সাধারণ কারো এরকম একজন অপরাধীর পক্ষে নিজের থেকে আপনার পরিচয়পত্র বা অন্যভাবে এই অন্য কাগজপত্র জোগাড় করা, পাসপোর্ট জোগাড় করা সম্ভব না। ভারত সরকার সেটা দিবে না, কারো সহায়তা না, সরকারি পর্যায়ে সহায়তা না থাকলে। আর বাংলাদেশ থেকে কেউ গিয়ে ওখানে হুট করে কিছু টাকা পয়সার ব্যাপার আছে, থাকার, ব্যবসা বাণিজ্য করার, জানা যায় যে উনি সেখানে ব্যবসা করতেন, সেগুলো কে দিল, এই প্রশ্নগুলো আছে। এবং তিনি ওইখানে 2টা নাম ব্যবহার করতেন। এই ব্যাপারে যেটা জানা গেছে যে একটা নাম ছিল বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। এই 2টা নাম ব্যবহার করতেন এবং কোন নামে উনি পাসপোর্ট নিয়েছিলেন তা আমি বলতে পারবো না, তবে উনি ভারতীয় পাসপোর্টে আপনার মধ্যপ্রাচ্যের দেশে গিয়েছেন, কাতারে গিয়েছেন, এটা জানা গেছে। তারপরে আপনার থাইল্যান্ডে গিয়েছেন, যেটা জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম, যিনি আমাদের রাষ্ট্রদূত ছিলেন 1989 থেকে 1993 পর্যন্ত থাইল্যান্ডে। তিনি তার বইয়ে একজন জেনারেলের নীরব সাক্ষী বইয়ের মধ্যে উনি লিখেছেন যে মেজর মুজাফফর এবং আরেকজন হরি মেজর খালেদ, যিনি পালিয়ে থাইল্যান্ডে গিয়েছিলেন, দুজন তার সাথে দেখা করতে এসেছিলেন। সুতরাং এটা সুস্পষ্টভাবে আমরা বলতে পারি
যে অবশ্যই এই বড় কারো সহায়তার মধ্যে ছিল, এটা আপনার ওখানকারও ছিল এবং আমাদের দেশের অভ্যন্তরেও যারা যেই গ্রুপগুলো চাচ্ছিল জেনারেল জিয়াকে বিএনপিকে সরিয়ে দেওয়ার জন্য তারাও সহায়তা করেছিল। আওয়ামী লীগ কি আপনার জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি না? জেনারেল এরশাদ বেনিফিশিয়ারি, এবং জেনারেল এরশাদ এসে আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সকল সুযোগ করে দিয়েছিল, বিএনপিকে ধ্বংস করার সব মানে জোগাড় যন্ত্র তিনি করেছিলেন। তো এখন আবার 1996 সালে যখন আওয়ামী লীগ আসেন তখন কিন্তু এই মেজর মোজাফফর বাংলাদেশে ফেরত এসেছিলেন। হ্যাঁ, এটা যতটুকু জানা গেছে, তার কারণ আমারও এরকম রিপোর্ট ছিল, আমি নিজেও রিপোর্ট করেছিলাম দৈনিকে। তারপরে আবার বিএনপি আসার পরে 2001-এ উনি আবার তার আগে চলে যান, আবার ভারতে চলে যান। তো তখন ভারতে বিভিন্ন জায়গায় ছিলেন। তো আবার 2009-এর পরে উনি আসছেন, এসে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছিলেন, বাংলাদেশের আবার ভিন্ন নামে কাগজপত্র তৈরি করেছেন। তাহলে এটা কেমনে তৈরি করেছেন? আপনি আমি যদি একটা এনআইডি অন্য নামে তৈরি করতে চাই, এত সহজ আমাদের তৈরি করা? তো সহজ তো না। আপনার চেহারা, আপনার ফিঙ্গারপ্রিন্ট, এগুলো তো আপনার মিলাতে হবে। তো এগুলো উনি তৈরি করেছিলেন, তৈরি করে দিব্যি উনি বাংলাদেশে বসবাস করছেন। তাই এটা তো আওয়ামী লীগের অজান্তে হওয়ার কথা না। এখন ব্যাপারটা আসে যে জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর ব্যাপারটা। এখন এটা তো পত্রিকায় আসছে যে এটা পুলিশের বরাতে বলা হচ্ছে, মানে যারা আটক করেছে তাদের বলাতে বলা হচ্ছে। এখন এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। আসলে জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী রক্ষী বাহিনীর কর্মকর্তা, আর এই মেজর মোজাফফরও রক্ষী বাহিনীতে ছিলেন। এখানে তাদের সাথে একটা সখ্যতা থাকতে পারে এবং এটা ভিনদেশি ব্যাপারও থাকতে পারে, ওই চক্রের একটা ব্যাপারও থাকতে পারে যে তারা হয়তো অনেক আগের থেকেই একসাথে ছিলেন কোনো বিষয়ে। বা মাসুদউদ্দিন চৌধুরী যখন আপনার 1/11 পট পরিবর্তনের পরে আওয়ামী লীগের সাথে আরো ঘনিষ্ঠতা ওনার বৃদ্ধি পায়, সেটা তো বাংলাদেশের মানুষ দেখেছে যে উনি আপনার আওয়ামী লীগ আমলে এমপি হয়েছেন, জাতীয় পার্টির থেকে বিনা ভোটের এমপি হয়েছেন। এই যে গত 24 সালেও উনি কোনো এমপি হয়েছেন নির্বাচনে এবং ব্যাপকভাবে সুবিধা পেয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, ঢাকাতে থেকেছেন, আপনার বাড়িধারা ক্লাবের সভাপতি হয়েছেন। তো সুতরাং এখন এটা আরো, এই যে বললাম যে স্বাধীন একটা তদন্ত কমিশন যদি গঠন করা যায়, তাহলে হয়তো ওই জিনিসগুলো আমরা, এই মিসিং লিঙ্ক যেটা বলতেছি, যে এই জিনিসগুলোকে আমরা মানুষের কাছে জানাতে পারবো। হ্যাঁ দর্শক, এই মুজাফফর হোসেনের ভাষ্যমতো দর্শক সবচাইতে বড় ইন্ধনদাতা ছিল ভারত। অর্থাৎ ভারতের ইন্ধনেই কিন্তু দর্শক আরো বেশ কিছু বিপদগামী সেনা কর্মকর্তার সাহায্যই কিন্তু এই মুজাফফর হোসেন, এমনকি দর্শক আরো বেশ কয়েকজন ছিলেন যাদের ইন্ধনে কিন্তু এই প্রেসিডেন্ট জিয়াকে কিন্তু সে সময় চট্টগ্রাম সার্কিট হাউসে অতর্কিত হামলা করে দর্শক খুবই মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে কিন্তু তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। অর্থাৎ সেই সময় কিন্তু দর্শক এই দেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি কিন্তু এই মেজর জিয়াই ছিল। আর এই তৎকালীন রাষ্ট্রপতি মেজর জিয়া কিন্তু দর্শক ভারতকে দর্শক একেবারে এক তুর্কিতে কিন্তু উড়িয়ে দিত। অর্থাৎ যে সকল সিদ্ধান্তগুলি নিচ্ছিল একের পর এক, সেটা কিন্তু ভারতের দর্শক সার্বভৌমত্বের উপরে কিন্তু আঘাত পড়ে যাচ্ছিল। অর্থাৎ বিশ্বব্যাপী মেজর জিয়ার যে পরিচিতি, এমনকি দর্শক যে জনপ্রিয়তা তৈরি হয়েছিল সারা বিশ্বে, এতে করে কিন্তু ভারতের মনক্ষুণ্ণ হয়ে যাচ্ছিল। আর যার ফলশ্রুতিতে কিন্তু দর্শক ভারতের মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের বেশ কিছু দুষ্কৃতিকারী সেনা কর্মকর্তাদের দিয়ে কিন্তু দর্শক এই ঘটনাটি ঘটিয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিশাল বড় একটা ক্ষতি করেছে ভারত সে সময় এই দুর্বৃত্তকারী সেনা কর্মকর্তাদের নিয়ে। শুধু এটাই নয়, এই মুজাফফর হোসেন কিন্তু দর্শক বেশ কিছু বছর কিন্তু ভারতে কিন্তু ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের ইন্ধনে কিন্তু ছিল। আর এটাই কিন্তু স্পষ্ট করা যে দর্শক এই ঘটনার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত ভারত। এমনকি শুধু ভারতই নয়, দেশের ভিতরে থাকা বেশ কিছু কালপিটো যারা বিদেশিদের হয়ে কাজ করতো টাকার বিনিময়ে, তারাও কিন্তু জড়িত ছিল। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক, তো আজকে যে রিপোর্টে যে তথ্যগুলি আপনারা দেখতে পেয়েছেন দর্শক, এগুলি দেখার পর এমনকি বিস্তারিত জানার পর এ সম্পর্কে আপনার কি মনে হয়, এমনকি মুজাফফর হোসেনকে বর্তমানে কি করা দরকার দর্শক, সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আশা করি ভিডিওতে একটি লাইক দিয়ে দর্শক এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।